সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এরশাদুল্লাহ, সিনিয়র শিক্ষক বিভাগ মির্জাপুর আজিজুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আজকের পাঠ বঙ্গবাণী। বঙ্গবাণী কবিতা লিখেছেন মধ্যযুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিম। আব্দুল হাকিম মধ্যযুগের, তো আমি যেহেতু যুগ সম্পর্কে এসছে, আমি এই যুগ নিয়ে একটু কথা বলি। বাংলা সাহিত্যে তিনটি যুগ আছে: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। আব্দুল হাকিম হলেন মধ্যযুগের কবি। তিনি সপ্তদশ শতকে জন্মগ্রহণ করেছিলেন। সেই যুগ সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা আছে। বাংলা সাহিত্যের তিনটি যুগ: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ হল 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। এই 650 থেকে 1200 খ্রিস্টাব্দ হল প্রাচীন, এবং 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ হল মধ্যযুগ, এবং 1801 থেকে বর্তমান কাল পর্যন্ত হল আধুনিক যুগ। আমাদের এই কবি আব্দুল হাকিম ছিলেন এই মধ্যযুগে। তিনি সপ্তদশ শতকে কবি ছিলেন। সপ্তদশ শতক 1201 থেকে 1800। এই সপ্তদশ শতকের দুটি ভাগ আছে। একটা হলো 1201 থেকে 1350 পর্যন্ত। 1201 থেকে 1350 এই 150 বছর ছিল অন্ধকার যুগ। এই সময় তুর্কিরা শাসন করে দেশ, এবং সেই সময় এই সাহিত্যের কোনো নিদর্শন পাওয়া যায়নি। এই কারণে সেই যুগটি বলা হয় অন্ধকার যুগ। সে অন্ধকার কেটে যাওয়ার পর আমাদের কবি আব্দুল হাকিম কিন্তু জন্মগ্রহণ সপ্তদশ শতকে। এখন আমরা এই আব্দুল হাকিমের যে বঙ্গবাণী কবিতা, সেই বঙ্গবাণী কবিতা নিয়ে আমি আলোচনা করব। তো এই কবিতাটা পড়ার আগে আমরা কবিতার শিখন ফল সম্পর্কে আমরা একটু জেনে নিই। শিখন ফল এই কবিতাটি পাঠ করে তোমরা কি জানতে পারবে? এই কবিতাটি পাঠ করে কবির পরিচয় জানতে পারবে। কবির পরিচয় জানতে পারবে। স্বদেশ প্রীতির মধ্য দিয়ে স্বদেশের প্রতি অনুরাগী হতে পারবে। স্বদেশ প্রীতির মধ্য দিয়ে স্বদেশের প্রতি অনুরাগী হতে পারবে। মাতৃভাষা বিচ্ছিদের কিছু মানসিকতা সম্পর্কে অবগত করতে পারবে।
মাতৃভাষা চর্চায় কল্যাণ বা উপকার নিহিত তা জানতে পারবে। এখন আমরা কবির পরিচয় জেনে নিই। কবি পরিচয়। তার জন্ম কবি আব্দুল হাকিম আনুমানিক 1620 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি নোয়াখালী জেলার সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কবি শিক্ষা, তার শিক্ষা জীবন সম্পর্কে তেমন কিছু জানা না গেলেও তিনি যে সুশিক্ষিত ছিলেন তার প্রমাণ তার সৃষ্ট সাহিত্যকর্মের মধ্য দিয়ে আমরা অনুধাবন করতে পারি। কাব্যে ভাষার শব্দ ব্যবহারে তার ভাষা জ্ঞানের পরিচয় পাওয়া যায়। তার সাহিত্যকর্মের মধ্যে হল ইউসুফ জুলেখা, নূরনামা, লালমতি, সৈফুল মুলক, শিহাবুদ্দিন নামা, নসিহতনামা, কারবালা ও শহরনামা ইত্যাদি। তার কবিতায় অনুপম ব্যক্তিত্বের পরিচয় ফুটে উঠেছে। এই কবি 1690 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এখন আমরা এই কবিতার উপরে তোমাদেরকে আমি বিশ্লেষণ করে বুঝিয়ে দেব। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মুখে বনে হাবিলাস। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিসন্তোষে আমি সর্বজন। সাধারণত বই পুস্তক পড়া যাদের অভ্যাস নয়, এমন লোকরা কবিকে তাদের মনের প্রবল ইচ্ছার কথা জানালেন। তাদের কথা শুনে কবি বুঝতে পারলেন কেন তা করতে পারেন না। যে ভাষায় তখন বই পুস্তক লেখা হতো তা সাধারণের বোধগম্য নয়। সেই ভাষায় তারা একে অন্যের সঙ্গে ভাব বিনিময় করে না। তারা স্বাভাবিকভাবে মাতৃভাষায় কথা বলে থাকেন। কাজে মাতৃভাষাতেই বই পুস্তক রচনা করা উচিত, তাহলে তারা তা করতে পারবেন। এই কারণে তাদের কথা বিবেচনা করে তাদের তুষ্ট করতেই বই পড়া অভ্যাস করে তোলার মানুষের কবি মাতৃভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ হন। নেক্সট, আরবি ভাষা শাস্ত্রে ন্যায় অনুরাগ, দেশে ভাষায় বুঝিতে ললাটে পুরে ভাগ। আরবি ভাষা হিন্দি ন্যায় দুই মত, যদি বা লেখায় আল্লাহ নবীর সিফত। অন্য কোনো ভাষার প্রতি কবির কোনো রাগ বা বিদ্বেষ নেই। আরবি ফার্সি ভাষার প্রতিও তিনি বিদ্বেষী নন, কারণ তিনি জানেন এসব ভাষায় আল্লাহ মহানবীর গুণ ও স্তুতি বর্ণিত হয়েছে। এসব ভাষার প্রতি সাধারণ মানুষ শ্রদ্ধাশীল, কিন্তু ওই ভাষায় জ্ঞান চর্চা করা সাধারণের পক্ষে যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। এক্ষেত্রে যদি দেশি ভাষায় তাদের নিজের
মাতৃভাষা শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের চর্চার ব্যবস্থা করা যায়, তাহলে তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে, তাদের মনে তীব্র আকাঙ্ক্ষা পূরণ হবে। এতে করে তারা প্রকৃত সত্যকে সমাজে অনুধাবন গ্রহণ করতে পারবে। তাতে আরবি, ফার্সি, হিন্দি প্রভৃতি ভাষার প্রতি তাদের শ্রদ্ধাবোধ আরো বেড়ে যাবে। মাতৃভাষা জ্ঞান দিয়ে তারা অন্য ভাষা বুঝতে পারবে। যেই দেশে যেই বাক্য কহেই নরদম, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সরল বাক্য বুঝে প্রভু কি বা হিন্দু আনি, বাংলাদেশি বাক্য কি বা যত ইতিবাণী। পৃথিবীর যে কোনো দেশে যে কোনো জাতি গোষ্ঠীর মানুষ যে ভাষাতেই কথা বলুক না কেন, স্রষ্টা সেসব ভাষা বুঝতে পারেন। তিনি যে বিশেষ একটি ভাষা ছাড়া অন্য ভাষা বুঝতে পারেন না, এমনটা কিন্তু নয়। কবির মতে মানুষ মাত্রেই নিজ ভাষা স্রষ্টাকে ডাকেন, আর স্রষ্টা সহজেই মানুষের বক্তব্য, তাদের মনের ইচ্ছা, ব্যাকুলতা বুঝতে পারেন। কারণ কোন ভাষার বাণী তার অজানা নয়, তিনি সর্বজ্ঞ, তিনি অন্তর্যামী, তিনি আমাদের মনের কথাও জানেন এবং বুঝেন। তিনি দেখেন যে তার সৃষ্টি তাকে স্মরণ করে কিনা। তার কাছে ভাষাটা মুখ্য নয়, এই স্মরণ করাটাই মুখ্য। মারফত দেবে যার নাহি গমন, হিন্দি অক্ষরহীন শেষে সবের গম। মারিফত মানে ধর্ম সম্পর্কে বিশেষ জ্ঞান। যারা সাধনা করেননি, যারা স্রষ্টাকে পরিপূর্ণভাবে বুঝতে পারেননি, কারণ মারিফত জ্ঞান সম্পর্কে, ধর্ম সম্পর্কে তাদের বিশেষ জ্ঞান নেই। স্রষ্টাকে সম্পূর্ণভাবে জানার জন্য মনবী সাধনার প্রয়োজন। যারা তা করেননি, তারা আরবি, ফার্সি, ভিন্ন অন্য ভাষাকে হিংসে বা বিদ্বেষ পোষণ করে। এতে তাদের জ্ঞানের দৃঢ়তায় প্রকাশ পায়। তাই কবির চিত্তে তীব্র ক্ষোভ জমে। মারফত জ্ঞানহীন সেসব ক্ষীণ চিন্তার মানুষকে তিনি ভর্ৎসনা করেন। এই বাংলা ভাষা বিদ্বেষীদের বংশ জন্ম পরিচয় সম্পর্কে কবি শ্রদ্ধা পোষণ করেন। আর যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে অথচ বাংলা ভাষার প্রতি মমতা নেই, শ্রদ্ধা নেই, তাদের এদেশে থাকার অধিকার নাই বলে কবি মনে করেন। দেশে ভাষা বিদ্যা যার মনে নজওয়ান, নির্দেশ এই কোনো বিদেশ যায়। বলেন যে দেশে ভাষা বিদ্যা যার মন জুড়ায় না, কবি তাদেরকে দেশ থেকে চলে যেতে বলেছেন। মাতা পিতা মহাক্রমে বঙ্গে বসতি, দেশে ভাষা উপদেশ মনে হিততি। অর্থাৎ মাতা পিতা আমাদের বংশ পরম্পরায় এদেশে জন্মগ্রহণ করেছে, এদেশে বসবাস করেছে, এই ভাষায় কথা বলছেন। কাজেই তাদের অর্থাৎ এই মাতৃভাষায় যদি পুস্তক রচনা হয়, সেই ভাষায় বেশি কল্যাণ এবং হিতকর তিনি মনে করেন। কবি জানতে চান স্বদেশ ভাষার প্রতি যাদের কোনো অনুরাগ নেই, তারা কেন এই দেশ পরিত্যাগ করে অন্য দেশে চলে যায় না। কবি যুক্তি দেখে বলেন যে বংশানুক্রমে বহুকাল ধরে এদেশে তার বসতি, এদেশ তার প্রিয় মাতৃভূমি, এদেশের মানুষের মুখের ভাষা বাংলা। মাতৃভাষায় বলায় কথাটা মর্ম স্পর্শ করে। এই ভাষাতে এদেশের মানুষের অনুরাগ অনুভূতিপূর্ণ প্রকাশ ঘটে। এই ভাষার চেয়ে হিতকর আর কোনো ভাষা নেই। তিনি বলেন বাংলা ভাষায় যত উপদেশ বাণী রচিত হবে, তা আমাদের পুনঃ পুনঃ মনকে জাগিয়ে তুলবে। আত্মবিশ্বাসী কবি কবিতায় সেটি প্রত্যাশা করেছেন। আমি এবার তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি, তোমরা কাজে লিখো না।
কবি আব্দুল হাকিমের বাংলা ভাষায় সাহিত্য রচনা কারণ। তোমরা খাতায় এই বাড়ির কাজগুলো লিখে দাও। এখন আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি অন্য কবিতা পড়াবো। আজকের মতো এখানে থাই। সবাই বাসায় থেকেও ভালো থেকো, সুস্থ থেকো, বাইরে গেলে মাস্ক পরে বাইরে সকালে সুস্থ কামনা করে আজকের মধ্যে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।